শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সুপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, প্রতিটি সকালই সুন্দর এবং প্রকৃতির এই সৌন্দর্যগুলো অনুধাবন করতে হলে সেরকম মন দরকার, হতে হয় নিসর্গী। আজকে আমাদের মাঝেও এমনই একজন আছেন, তার কাছে যাব, কিন্তু তার আগে সকালবেলায় চলে যাচ্ছি জেরিনের কাছে। জেরিন, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। মাসুক, তোমার ফুল বেশি পছন্দ নাকি প্রকৃতি বেশি, গাছ বেশি পছন্দ? গাছ ফুল সবই পছন্দ, কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফুলই সুন্দর, কারণ প্রত্যেকটি ফুলেরই না আলাদা আলাদা সৌন্দর্য আছে, সেটা আসলে অনুধাবন করতে হয় মানুষের নিজের ভেতর থেকে একদম। এবং গাছেরও তাই, গাছের শুধু সৌন্দর্যই নয়, ঔষধি গুণও আছে। সে পুরো বিষয়গুলো আসলে আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু কে আছে আমাদের সাথে আজকে, চলো দর্শককে জানাই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি নিসর্গী মুশফিক হোসেন, চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ধন্যবাদ মাছরাঙ্গা টিভি কর্তৃপক্ষকে। মাছরাঙ্গা আমার খুব প্রিয় পাখি, পাখিদের একটি। সুতরাং আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা, কারণ আজকে আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন এবং পুরো সময় জুড়ে মাছরাঙ্গার দর্শকরা আসলে আপনাকে আবিষ্কার করবে, আপনাকে জানবে। জানাশোনার কথাই যদি আসে, একজন মানুষের আসলে শৈশবটা এমন একটা সুন্দর সময়, সেই সময়টাকে জানার প্রতি সবার আগ্রহ থাকে। আজকে আপনার ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম নয়, একদম শৈশব সম্পর্কে জানতে চাই। শৈশব হচ্ছে প্রথম আমার যেটা প্রথম বুদ্ধি হয়, আমি আমার দরজা খুলে শীতের সকালে দাঁড়িয়ে দেখি কর্ণফুলী নদীর ওপারে সূর্য দাঁড়িয়ে ঝিলমিল করছে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে চাটগাঁয়ে একটা গান, শেফালি ঘোষের গাওয়া, সূর্য উড়িলে ভাই লাল মারি। এই গানটা সঙ্গে আমার শৈশবের স্মৃতিটা মনে আছে। মানে প্রথম আমার নদী দেখা এবং প্রথম আমার সূর্যকে বোঝার সময়, প্রকৃতিকে বোঝার এই প্রথম সময়। আচ্ছা, সেই থেকে আমি প্রকৃতির প্রতি, প্রকৃতির থেকে আমি আবিষ্কার করলাম নদীতে, কর্ণফুলী নদীতে, আমার প্রিয় নদী কর্ণফুলী নদীতে অনেকগুলো শুশুক মাছ, গাঙ্গেয় ডলফিন খেলাধুলা করছে। আচ্ছা, এই যে প্রকৃতির সাথে আবহাওয়া, পরিবেশ সবকিছুর যে একটা সমন্বয়, এটাকে আসলে আপনি ভীষণভাবে উপভোগ করেন এবং আপনার পুরো জীবন যদি আমরা এক কথায় বিশ্লেষণ করি, আমরা দেখতে পেয়েছি যে প্রকৃতিকে ভালোবেসে আসলে পুরোটা সময়। জি। তো আমরা প্রকৃতির ভালোবাসা তো অবশ্যই শুনবো, এটা একটা মূল বিষয় আপনার জীবনের। একই সাথে আপনার শৈশব সম্পর্কে শুনতে চাই, যে পরিবার কেমন ছিল, বাবা মা ভাই বোন সবকিছু। আমার বাবা ছিলেন চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফার, মা একজন গৃহিণী। আমার শৈশব কেটেছে চট্টগ্রামের টানা মার্সেন কলোনিতে। আচ্ছা, এটা চট্টগ্রাম শহরেই ছিল? এটা শহরেই, তৎকালীন পাকিস্তান বাজার, বর্তমানে এটা বাংলা বাজার। এই টানা মার্সেন ছিল ব্রিটিশ বেনিয়াদের একটা কোম্পানি, ওদের একটা বাগান বাড়ি ছিল ওই এলাকাটা। আচ্ছা, ওই বাগান বাড়িতে নেই এমন কোনো গাছ পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই যে গাছের সঙ্গে সখ্যতা তার মনে ছোটবেলা থেকে, আমার জন্ম থেকে আমার বুঝ হওয়ার পর থেকে। ওখানে 4-5টা পুকুর ছিল, দিঘি ছিল, এবং তার ওয়াকিং ডিস্টেন্স, বা 2 মিনিটে হেঁটে গিয়ে এক দৌড়ে আমি চলে যেতাম কর্ণফুলীর পারে। আচ্ছা, এবং এই যে কর্ণফুলীতে নদী দেখা এবং ওই এলাকার বিভিন্ন গাছে বিভিন্ন রকমের পাখি যারা আমাকে মুগ্ধ করেছে। চমৎকার। এবং এক এক গাছে এক এক ধরনের পাতা, এক এক ধরনের ফুল, এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে ওদের পরিবর্তন হচ্ছে। এগুলো আমি শৈশব থেকে দেখে আসছি। এই শৈশব থেকে দেখাটা আপনি এখনো পর্যন্ত দেখে আসছেন আরো দারুণ ভাবে, বিস্তৃত ভাবে। কতটুকু একটু ছোট করে দর্শকদের জানিয়ে আসি। বলেন। দর্শক, শৈশব থেকে প্রাণ প্রকৃতির প্রতি অনুরাগ ছিল মুশফিক হোসেনের। প্রকৃতির সেবায় নিজেকে নিয়োগ করেছেন শৈশব থেকে। চট্টগ্রাম শহরের আনাচে কানাচে নীরবে রোপণ করেছেন অগণিত বৃক্ষচারা। চট্টগ্রাম কলেজের প্রধান গেইটে সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার রোপণ করা রুদ্র পলাশ গাছ।
বীজ, চারাগাছ সংগ্রহ এবং বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান, কবরসহ পতিত ভূমিতে গাছ লাগানো এবং পরিচর্যায় ৬০ বছর ধরে তিনি নিয়োজিত। চট্টগ্রাম শহরে পাখি উদ্ধারকারীর অগ্রণী ভূমিকা পালন করেন এ বয়সেও। পাখিদের জন্য মাটির কলসিতে বাসা তৈরি করে গাছে বেঁধে দেন। পাখি দেখা এবং পাখি চেনার আয়োজন করে তিনি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেন। তার নিরলস ভূমিকা এবং সম্পাদনায় চট্টগ্রাম থেকে প্রকাশিত হয় প্রকৃতি এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক প্রকাশনা প্রকৃতি। অভিজ্ঞতাধর্মী এবং গবেষণামূলক এ প্রকাশনা পরিবেশ সংরক্ষণ আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। নতুন প্রজন্মকে কথা ভেবে এখন তিনি প্রকৃতি পাঠ মঞ্চের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রকৃতি এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে প্রকৃতি দল নিয়ে সরব রয়েছে। জনসচেতনতায় পত্রিকা এবং সাময়িকীতে প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কলাম এবং সচিত্র প্রতিবেদন লেখালেখি করেন। মনন, সৃজন এবং বিশ্লেষণের বাংলা মাসিক দক্ষিণার ব্যবস্থাপনার সম্পাদকের দায়িত্বরত, আর সাময়িকী এবং স্মারক গ্রন্থ প্রকাশ এবং সম্পাদনার সাথে তিনি যুক্ত আছেন। স্যার, নদীর কথা শুনছিলাম, কর্ণফুলীর কথা। যেহেতু চট্টগ্রামে বেড়ে ওঠা, চট্টগ্রামের সব, সমুদ্র প্রথম কখন দেখেছিলেন? আমার বাবা তো হাইড্রোগ্রাফার ছিলেন। প্রতি বছরে আমরা সমুদ্রে বেড়া যেতাম। আচ্ছা। এই পোর্টের মোটর লঞ্চ বা লঞ্চ দিয়ে আমরা সমুদ্রে বেড়াতে যেতাম এবং আমাদেরই বাবার কলিগ দুই একজনের বন্দুক ছিল, ওরা গিয়ে নির্বিচারে পাখিগুলো শিকার করতো। আচ্ছা। এই যে সাদা রঙের বড় বড় বকগুলো ওরা বন্দুক দিয়ে শিকার করতো, ওদের শরীর রক্তাক্ত হয়ে যেত, খুব কষ্ট লাগতো। এই যে তখন অনেক পাখি আসতো বঙ্গোপসাগরে, গাংচিলের ওঠানামা একটা অবাধ বিতরণ ছিল। এখন সেই গাংচিল আর নেই, কর্ণফুলীও নেই। কর্ণফুলী তখন আমার মনে হয় 400 বা 500 গজ বেশি ছিল, এখন 200-250 চলে এসছে। পলিপরে ডেবে গেছে এবং ভূমিদস্যুরা এই বন্দরকে যথেচ্ছ ব্যবহার করছে। এখন আর বন্দরের মতো নেই। খুবই দুঃখজনক ব্যাপারটা। আমাদের কর্ণফুলীটা এখন ধ্বংস হয়ে গেছে। এবং আসলে স্যার বাংলাদেশের সকল নদীর চিত্র, নদী আর এখন নদী নেই। যদিও আমরা আমাদের হাইকোর্ট থেকে বলা আছে নদী হচ্ছে জীবন্ত সত্তা, কিন্তু নদী আর এখন জীবন্ত নেই, সব মৃতপ্রায়। স্যার, নদী থেকে যদি আবারও একটু বৃক্ষে আসি, বৃক্ষপ্রেম আসলে আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি শৈশবে যে গাছগুলো দেখতেন, ভালোবাসতেন বা যত্ন করতেন, প্রজাতিগত জায়গা থেকে যদি চিন্তা করি, সেই প্রজাতিগুলো আসলে এখন এসে কতখানি বিলুপ্তির পথে? বা তখনকার সময় আপনি কি কি দেখেছেন যেটা এখন আমরা দেখি না, আনকমন কোনো গাছ? গাছের কথা বলতে গিয়ে আমার এই প্রসঙ্গে আরেকটা পতঙ্গের কথা বলতে হয়। জি। মৌমাছি এবং জোনাকি, এর দুটি এখন বিলুপ্তির পথে। জি জি। চট্টগ্রামে ওই এলাকায় শতবর্ষী রেইন ট্রি ছিল, শতবর্ষী কাঠবাদাম ছিল, আচ্ছা, শতবর্ষী নিম গাছ ছিল, যার বের ছিল আমরা কয়েক বন্ধু মিলে ধরতে পারতাম না, এত বড় বড় গাছগুলো তখন দেখেছি। সোনালু, কৃষ্ণচূড়া, এবং এই যে ওই এলাকাটায় বনে জঙ্গলে ছিল ভরা, ওখানে বিভিন্ন পোকা মাকড়, সাপ, সরীসৃপ সবগুলো ছিল। আচ্ছা, এখন তো আমি ওই বন জঙ্গল দেখবেন না। এখন আসলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কালের বিবর্তনে দেখা যায় না। আমাদের শৈশবে বিশেষ করে আমি অনেকগুলো স্কুলেই শিক্ষকরা বড় বড় ব্যাট নিয়ে ছাত্রদের পেটাতেন। আচ্ছা, ওই ক্ষোভটা আমি মেটাতাম গাছের উপরে। আচ্ছা, কারণ ওই যে হয়তো পেটাতেন, আমাদেরকে বুঝতে চাইতেন না। এই যে বেতের আমরা চাটগাঁই ভাষায় বলতাম কারাত বেত, এই কারাত বেত যে পেটানো হতো ওইটা তুলতাম গিয়ে আমাদের ওই দণ্ড কলস বা এই জাতীয় আপনার গাছগুলোর উপরে আমরা ওইটা, আমি শিক্ষক হতাম, ওরা ছাত্র হতো। আচ্ছা, গাছগুলোকে ছাত্র বানিয়ে ওইটাই করতাম। এখন বুঝতে পারছি শাসন করতে, শাসনটা
মারাত্মক। মানে রাগটা হয়তো বা তাদের উপরে তাদের মেটাতেন, উপর বাট নিয়ে। এখন এসে কষ্ট লাগে। যেহেতু স্কুলের কথা বলছিলেন, স্যার আপনার পড়াশোনা শুরু হয়েছিল কোন স্কুল দিয়ে? আমি পড়াশোনা করেছি গোসাইলডাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুল থেকে। আচ্ছা আচ্ছা। ওটা ছিল একটা চট্টগ্রাম শহরের আপনার আগ্রাবাদ এলাকার কাছাকাছি, পূর্ণ একটা ব্রিটিশ আমলে স্টাবলিশড একটা হিন্দু মহল্লার মধ্যে গড়ে উঠেছিল। আচ্ছা। ওইখানকার যে কারণে আমাদের প্রতিবেশী ছিল হিন্দু মুসলিম, আমরা পরস্পর ভালোবাসার মধ্যে ছিলাম। এখন সেই ভালোবাসা এখন দেখি না। আমরা স্কুলে যেতে বিভিন্ন প্রতিমাগুলো দেখে যেতাম, আসতে আবার ওই বাড়িগুলো ঘুরে আসতাম। মাসিরা দিদিরা আমাদেরকে খাবার দিতেন, কই মুড়ি দিতেন। এখন তো সেটা দেখি না। একদম। এই যে সম্প্রীতি, মানুষের ভিতর যে সম্প্রীতিটা দিন দিন ক্ষয়ে যাচ্ছে, এটা তো কাম্য নয়, এটা আসলে দুঃখজনক। দুঃখজনক। একইভাবে মৌমাছি পরাগায়নে যথেষ্ট ভূমিকা রাখে। স্যার, আমরা সেই গল্পগুলোতে আসলে আরো বিস্তারিত শুনতে চাই। মৌমাছি নিয়ে আপনার বিশাল একটা অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আপনার শৈশবে আরো কিছুক্ষণ থাকি, আপনার ভাই বোন সম্পর্কে একটু শুনি। আমরা 3 ভাই, জি। 6 বোন। আচ্ছা, আপনি কত নাম্বার? আমি 2 নম্বর, আমি মেজো। আচ্ছা, বড়র সাথে এবং ছোটদের সাথে সম্পর্ক কেমন ছিল? আমার চমৎকার সম্পর্ক সবার সঙ্গে। আচ্ছা আচ্ছা। যদিও বড় ভাই এটা মারা গেছেন, ছোট ভাইটাও মরে গেছে, একটা বোনও মারা গেছে, কিন্তু সবাই সম্পর্কে আমার একটা চমৎকার সম্পর্ক। আচ্ছা আচ্ছা। আমার এই সম্পর্কের বীজ রোপণ করেছিলেন আমার বাবা। আচ্ছা। তিনি যেমন আমাকে প্রকৃতি চিনিয়েছেন, তেমন ভাবে পারিবারিক দায়িত্ববোধটাও উনি আমাকে শিখিয়েছেন। দারুণ দারুণ। এবং শৈশবে আমার বাবা এবং আমার আত্মীয়রা বলতেন আমি যে গাছটা লাগাতাম সেটা অনেক বেশি ফল দেয়। বাহ। এই যে সেই কারণে হয়তো আমি প্রচুর গাছ লাগিয়েছি, এখনো লাগিয়ে যাচ্ছি। এখনো কি সেটাই? হ্যাঁ, এখন এটা চলছে, এটা শেষ নেই। আচ্ছা। এই যে একটা পারুল গাছ ঢাকা ময়মনসিংহে যে সমস্ত জায়গায় আছে, ও পারুল ও শিমুল একটা গান আছে, কিন্তু পারুলটা আমরা চিনি না, আমরা ভুল করে পারুলটাকে অন্য বলে ফেলি। এটা চট্টগ্রাম এলাকায় নেই, একটা পারুল সংগ্রহের জন্য অনেকদিন থেকে লেগে আছে। আচ্ছা, যদি একটু স্কুল কলেজে ফিরে যাই, যে স্কুলে থেকে শুরু করেছিলেন সেখান থেকে কি ম্যাট্রিক পাসটা করেছিলেন? হ্যাঁ, আমি ওই স্কুল থেকেই ম্যাট্রিকটা পাস। তখন ম্যাট্রিক ছিল, ম্যাট্রিকুলেশন, যেটা এখন এসএসসি হয়ে গেছে। জি, ম্যাট্রিকুলেশন ওই স্কুল থেকে করেছি আমি। এটা কত সালে স্যার? এটা 1970। স্যার, তাহলে তো একদম উত্তাল একটা সময়ের মধ্য দিয়ে তখন গিয়েছেন। হ্যাঁ, 69 গণ আন্দোলন, 68 শিক্ষা কমিশনের আন্দোলন, 69 গণ আন্দোলন, তারপরে 70 নির্বাচন, পরবর্তীতে এর আগে ছিল ওই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, মাওলানা ভাসানী কে গ্রেফতার করা হয়েছিল, 70 গোর্কি, যেখানে প্রায় 10 লাখ লোক মারা গেছে বলা আছে। তারপরে 69 গণ অভ্যুত্থানের সময় আপনি ক্লাস 9-এ পড়েন। হ্যাঁ। আচ্ছা, একটু শুনি যে কৈশোরের সেই দিনগুলো বা সেই সময়গুলো কেমন ছিল। সরাসরি কি আপনি ফ্রন্ট লাইনে ছিলেন কিনা? ছিলাম এখানে। তখন আমি রাজনৈতিক দলের সঙ্গে না থাকলেও যে উত্তাল মিছিলগুলো আসতো, আমাদের প্রধান শিক্ষক মহোদয় সব দিকে তালা মেরে দিতেন যেন আমরা কেউ বেরোতে না পারি। আচ্ছা। দেয়াল টপকে টপকে চলে যেতাম এবং এই জন্য প্রচুর শাস্তিও খেয়েছি। কিন্তু দেয়াল টপকে গিয়ে মিছিল নিয়ে চলে গেছি, বিভিন্ন মিছিলের অগ্রভাগে ছিলাম। স্যার, ভয় করতো না? না, ভয়টা আমার জীবনে কখনোই নাই, এখনো নেই। তো আপনি যে সময়ের কথা বলছেন স্যার, সেই সময়টা আসলে এমন একটা সময়, কোনো কিছু না বুঝে অনেক সময় দেখা যায় অনেক কিছু আমরা করে ফেলি, কিন্তু আপনার বোধের জায়গাটা শুনতে চাই। আমার বড় ভাই মস্কোবন্দী ছাত্র ইউনিয়নটা করতেন। জি। প্রচুর রাজনৈতিক বইগুলো আমার ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল, ওগুলো পাঠ করতো আমার বন্ধু। সে চায়না কমিউনিস্ট পার্টি পড়তেন, মাও সেতুংয়ের বিভিন্ন বইগুলো, এইগুলো পড়ে পড়ে আমার ভিতরে একটা বোধ জেগে উঠেছিল। বিশেষ করে মাওলানা ভাসানী যখন লালদিঘির ময়দানে গেলেন, আমার প্রথম, এটা বোধহয় সম্ভবত 68 বা 66 সালে। আচ্ছা। আমি তখন ছোট, ওখানে কিভাবে চলে গেছি বলতে পারি না, কিন্তু মাঠে গিয়েছি।
এই যে বিশাল জনসমাবেশ, মাওলানা ভাসানী দেশের কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন, এটা তো আজকাল এই ইতিহাসে নেই। আমরা একটা প্রজন্ম গত 20 বছর, 25 বছর, 50 বছর অন্য একটা মিথ্যা ইতিহাস দিয়ে আমরা ঢেকে রেখেছি, কিন্তু আসল লোককে আমরা চিনতে পারি নাই। একদমই, আমরা পুরো আয়োজন জুড়েই আসলে জেরিন আমাদের স্যারের কাছে তার অভিজ্ঞতার আলোকে সবকিছু শুনবো। একটু মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনি, সে সময় কি করলেন, কেমন গেল? তখন তো আসলে আপনারা একটা বড় পরিবার ছিলেন, সবাই মিলে কিভাবে সেফ ছিলেন, কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধে তৎসময়ে রাশেদ খান মেনন, কাজী জাফর আহমেদের নেতৃত্বে একটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছিল, আমি ওটার সদস্য ছিলাম। আচ্ছা। এবং ওই সময় আমরা বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, গোপন বৈঠকগুলো করতাম, পুরো বাংলা স্বাধীন করো এই 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 স্লোগান দিয়ে। বাসায় জানতো বাবা মা যে আপনি যুদ্ধের জন্য জানতো, প্রস্তুতি নিচ্ছেন? বেশ মারধরও হয়েছে, বাসায় জানাজানি হতো। এবং 70-এর শেষের দিকে বুর্জুয়া লেখাপড়া, নকশালবাড়ির সেই রাজনীতিকে ফলো করে এক পর্যায়ে বুর্জুয়া লেখাপড়া লাথি মেরে চলে গিয়েছিলাম আপনার সদরঘাটে রেলিভার্সের শ্রমিক বস্তি কলোনিতে। ওখানে থাকতাম, ওখানে খেতাম। আমাদের ডেলি ছিল 8 টাকা 3 টাকা ভাতা, এই 9 আনা দিয়ে ভাত খেতাম, 2 বেলা ভাত, 2 বেলা 3 বেলা চা, আচ্ছা, একটা স্টার সিগারেট। আচ্ছা, আচ্ছা। পরিবারে থাকলে হাই স্কুলের পরপরই স্যার, এটা হাই স্কুলের পরপরই? হাই স্কুলে পড়ি, তখন আমি মাত্র কলেজে গিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা চট্টগ্রাম কলেজের যেটা কথা বলেছি, চট্টগ্রাম কলেজের বাসা থেকে বাসায় যে আশ্রয় নেই, চট্টগ্রাম কলেজের ছাদে, অডিটোরিয়ামের ছাদে আশ্রয় নিয়ে রাত যাপন করতাম। ওখানে দিনের বেলা বিভিন্ন জায়গায় কাজ করতাম, মাইকিং করতাম, এটা করতাম, মিছিল করতাম, মিটিং করতাম। এবং তৎসময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিভিন্ন স্থাপনার উপর বোমা হামলা করা হয়, যেগুলো আমাদের নেতৃত্বেই। এবং আমরা চট্টগ্রাম কলেজের আমরা সায়েন্স ফ্যাকাল্টির যে কেমিক্যালগুলো ছিল, তখন আমরা রাতের অন্ধকারে আব্দুল্লাহ নোমান কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, ওনার নেতৃত্বে এগুলো সরিয়ে নিয়ে আমরা বোমা টোমা বানাতাম। এই বোমাগুলো আমরা ওখানে ফাটানোর পরেই আমার উপর হুলিয়া জারি হয়ে যায়। আচ্ছা, আপনার সম্পর্কে জেনে যায় তারা? জেনে যায়, তো পাকিস্তানি জেনে যাওয়ার কারণে আপনার মার্চে তো ইয়ে হলো, আমরা জানুয়ারির শেষ দিকে যখন হুলিয়া হয়ে যায় আমার, তখন আমি পালিয়ে চলে গেলাম নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে সুবর্ণচরে। আচ্ছা, সেখানে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, আমার পরিবারের সঙ্গে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আচ্ছা, বিচ্ছিন্নের কথা বলছেন স্যার, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো যে যেহেতু আপনারা বেশ কয়েকজন ভাই এবং প্রায় বয়স কাছাকাছি, পরিবারে আর কোনো ভাই কি যুদ্ধে গিয়েছিলেন? হ্যাঁ, আমার ছোট ভাই। আচ্ছা, তার সঙ্গে তাহলে কি স্যার কানেকশন ছিল বা একই টিমে ছিলেন কিনা? না না, সে করতো মুজিববাদী ছাত্রলীগ। ও আচ্ছা। এবং সে তখন ক্লাস 9-এ পড়ে, ভালো করে গোফও উঠেনি তার। আচ্ছা, সে চলে গেছে মুক্তিযুদ্ধে। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা শফিকুল হাসান। সুবর্ণচরের কথা বলছিলেন স্যার, সুবর্ণচরের দিকে যাওয়া কি কোনো না কোনো ভাবে একটু প্রকৃতিকে ভালোবাসেন জন্য এরকম জায়গায় যাওয়া? না, ওখানে একটু আগে থেকে কিছু পরিচিত ছিল। আচ্ছা, আমাদেরই বংশের কেউ না কেউ ওখানে বসবাস করত, সেই হিসেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1970 সালে যে গোর্কিটা হলো, গোর্কিতে আমি আবার স্কাউটিং করতাম। আচ্ছা, বাংলাদেশ নেভাল সি স্কাউটিং আমি ছিলাম তখন। ওখান আমরা রিলিফ নিয়ে ওই সুবর্ণচরে গিয়েছিলাম। ওই সুবাদে একটু পরিচয় ছিল, তখন জানা ছিল, পত্রমিতালি ছিল। এই সুবাদে পত্রমিতালি তো আমার বন্ধু বান্ধব ছিল। ওই সুবাদে আমরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আপনার রিলিফ সংগ্রহ করে সুবর্ণচরে গিয়েছিলাম। আচ্ছা, কাঁধে মাথায় বহন করে করে গিয়েছিলাম। তার মানে জায়গাটা মোটামুটি পরিচয় ছিল বা সেফ ছিল। আমরা রিলিফ তুলতে গিয়ে এক পাকিস্তানি অফিসারের বাড়িতে গিয়েছিলাম। দরজা খুলে যে আমাদেরকে দৌড়ানি দিল, এটা আমি এখনো আমার সেটা মনে আছে। আচ্ছা, কেন রিলিফ চাইতে গেলাম? এরকম আসলে অনেক স্মৃতি। 10 লক্ষ মানুষ মারা গেছে।
একদম একদম এরকম অনেক স্মৃতি আসলে আপনার মাথায় থাকবে, কারণ আপনি একদম প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা যুদ্ধ পরবর্তী সময়ে চলে যাই স্যার। একটা নতুন বাংলাদেশ, অনেক ত্যাগ তিতিক্ষার পরে একটা নতুন বাংলাদেশে পড়াশোনাটা কিভাবে শুরু হলো আবার? পরবর্তীতে আবার সুবর্ণচর থেকে ওখান থেকে মুক্তিযুদ্ধের পরে শহরে চলে এসেছি। শহরে এসে তখন আলবদর রাজাকারদের আবার খপ্পরে পড়ে গেলাম। আচ্ছা, খপ্পরে পড়ে গিয়ে আবার ওদের তালিকা হলো। আমার এক কাজিন, সে আবার ওই আলবদরে ছিল। সেই বাবা আমাকে বলে দিল তো ওকে সরিয়ে দেন, ওর লিস্টে আছে। এই যে আলবদরে গুপ্ত হত্যা করতো, ধরে ধরে নিয়ে যেত তরুণদের, তখন ওখান থেকে আবার পালিয়ে গেলাম। পালিয়ে কিন্তু আর চট্টগ্রামের বাইরে যায়নি। আজকে পাড়া, কালকেও পাড়া, কালকেও পাড়া, এভাবে করে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরিয়েছিলাম এবং সংগঠিত করছিলাম। এখান থেকে মুক্তিযোদ্ধা আমরা যারা যেতে পারিনি বা আমাদের যেতে দেওয়া হয়নি, এইভাবে বলা উচিত যে আমাদের যেতে দেওয়া হয়নি, এই ভারতে চীনপন্থীদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যেমন মৌলানা ভাসানীকে ভারতে মুক্তিযুদ্ধকালীন সময়, আমরা যে গল্পটা বলছি এটা কি 71 পরবর্তী সময়? 71 সময় কথা বলছি। স্যার 71 পরবর্তী সময়টা কি হয়েছিল? যখন যুদ্ধ একদম শেষ হয়ে গেল, দেশের পরিস্থিতি তখন স্বাভাবিকই বলা যায়। তখন তো আমরা আপনি তো চট্টগ্রামে ব্যাক করলেন মনে হয়। হ্যাঁ, চট্টগ্রামে ছিলাম আমি তখন। তো আমরা তুর্কি তরুণ, আমরা কলেজে গিয়ে আবার ছাত্র সংগঠন করলাম, সাংস্কৃতিক সংগঠন করলাম। স্যার কোন কলেজে? আমি লেখাপড়া করেছি গভর্নমেন্ট কলেজ অফ কমার্স, চট্টগ্রামে। চট্টগ্রামে তখন একমাত্র কমার্স কলেজ ছিল এটাই। আচ্ছা, বাংলাদেশে তখন পাকিস্তানে ছিল এটাই ছিল এই পূর্ব পাকিস্তানের। বাংলাদেশে একমাত্র গভর্নমেন্ট কমার্স কলেজ, যেখানে শুধু বাণিজ্য বিষয়ে পড়াশোনা হতো, অন্য কোনো বিষয়ে পড়াশোনা হতো না। এখন তো সব মিক্স করে ফেলেছে। এখন সব আছে। স্যার, বিশ্ববিদ্যালয় জীবনে আপনি যখন চলে গেলেন তখন প্রকৃতি এবং রাজনীতি দুটো পাশাপাশি চলেছে আপনার জীবনে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে তখন 75-এ জি, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আমি রাজনীতিকে ইস্তফা দিয়ে দিই। আচ্ছা, কারণ এখানে রাজনীতির কোনো দাম আমি দেখিনি। এবং প্রকৃতির প্রতি যে ভালোবাসাটা, সেটা তো পাশাপাশি সময় চলছিল। ওটা চলছিল। আপনার ইউনিভার্সিটিও কি এই কলেজেই ছিল, চট্টগ্রাম? না, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৃতি এবং শিক্ষা পাশাপাশি বিরাজ করছে। একদমই, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সুন্দর ক্যাম্পাস বাংলাদেশে হয়তো নেই। আপনি যখন এই সিজনে আসবেন, জারুলের ফুলগুলো ফুটে আছে, কৃষ্ণচূড়া ফুটে আছে, পাহাড় কেটে পাহাড় কাটা রাস্তাটা আছে। এই যে ভীষণ সুন্দর। প্রায় সময় ক্লাস বাদ দিয়ে আমি এই পাহাড়ে ঘুরে বেরিয়েছি, পাহাড়ের গাছের উপর বসে থাকতাম। আপনার জন্য তো বলা যায় যে স্যার স্বর্গরাজ্য ছিল। এটা স্বর্গরাজ্যই ছিল বলা যেতে পারে। কারণ শৈশবে আমি শুধু বাবা অফিস যাওয়ার অপেক্ষায় থাকতাম। উনি যাওয়ার পরপরই আমি হয় পুকুরে শাপলা তুলতাম, কারণ আমার আগে কেউ শাপলা তুলতে পারতো না। এত সকালে চলে যেত? এত সকালে, আচ্ছা, 8টা 8:30টার দিকে। অথবা সিজনে আমি গাছে উঠে যেতাম, জাম পেড়ে গাছে বসে জাম খাওয়ার জন্য। আচ্ছা, অথবা কাকের বাসাগুলো ভাঙতে, তখন বুঝতাম না, নীল নীল ডিমগুলো ছিল, ভেঙে ফেলতাম। কিন্তু কাক তো আমাকে ছাড়েনি। আমি যখন স্কুলে যেতাম, ওরা কিন্তু শত্রু চিনে। আচ্ছা, এই কম্পাউন্ডটা বেরোনো অব্দি ওরা আমাকে ঠোকর দিকে দিয়ে চলে যেত। আর কখনো শত্রু ভুলে না। এবং কাকের বাসা ভাঙার প্রতিশোধ ওরা এভাবে নিয়েছে। পরবর্তীতে আমি আমার প্রকৃতির একটা কাক সংখ্যা করেছি, যেটা বাংলা সাহিত্যে এনসাইক্লোপিডিয়া অফ ক্রো বলা যেতে পারে। কাকের A to Z দিয়ে দিয়েছি আমি। কারণ কাক যে আমাদের এত উপকারী প্রাণী, পাখি, নিঃসন্দেহে এটা প্রকৃতির ঝাড়ুদার। এই ঝাড়ুদার পাখিটা এখন আপনি শহরে একটু চোখ বুলিয়ে দেখেন, কাক কিন্তু নেই, কমে যাচ্ছে। আগে জানালা, আমার বেডরুমের পাশে জানালা আছে, গাছ আছে, একটা পাশের বাগান, কাক ওখানে বসে থাকতো। আমার গিন্নি আমাকে ঠাট্টা মশলা বলে, তোমার বন্ধু এসে গেছে। মানে আমি বিছানায় যাই, খাওয়ার পর একটু হেলান দিলাম, চলে আসতো কাক। ওরা কয়েকজন চলে আসতো, এসে আমার সঙ্গে কা কু করে অনেক রকমের কথাবার্তা বলতো। আচ্ছা, আমিও খাবার দিতাম, পানি দিতাম। স্যার, বিষয়টা এমন যে আপনি যাদেরকে ভালোবেসেছেন
যে প্রকৃতিকে প্রকৃতিও আপনাকে ঠিক তেমনই ভাবে ভালোবাসাটা ফিরিয়ে দিয়েছে। অবশ্যই আপনি তাই না মাসুদ? যদি একটা বাসায় একটা টবরে একটা গাছ রাখেন, যদি ওর সঙ্গে কথা বলেন, এই সম্প্রতি আমার বাসায় একটা অনন্তলতা ফুল আছে, আচ্ছা, যে লতাটা ব্রিটিশরা এনেছিল বাংলাদেশে। ওই লতার মাঝখানে ওটার ফুল আসছিল না, মানে ওর উপর একটু নির্মমতা। আমি যখন মেয়ের বাসায় বেড়াতে এলাম, গাছটাকে টেনে হিসেবে ছিলে দিয়ে আমি আবার দারোয়ানের কাছে দিয়ে এসেছি বাড়িতে, সে আর ফুল দিচ্ছিল না। আচ্ছা, এবার আমার গিন্নি খুব পছন্দ ফুলের, তো আমি ওকে খুব আদর যত্ন করতে আরম্ভ করলাম। স্যার, পড়াশোনার পাঠ চুকিয়ে কি চাকরিতে শুরু করেছিলেন না ব্যবসা দিয়ে শুরু করেছিলেন? পড়াশোনা পাঠ চুকিয়ে এই ছক বাঁধা নিয়মে চাকরি করার আমার খুব একটা মনোপুত ছিল না। এটা আমরা প্রথম থেকে মনে হচ্ছিল। শুরু করেছি ব্যবসা। আচ্ছা, ব্যবসা করতে পুঁজি লাগে, এবং আমি লেখাপড়া করেছি ব্যবস্থাপনা বিষয়ে। ব্যবস্থাপনা। আচ্ছা, আমার শৈশব থেকে আমি সবসময় ব্যবস্থাপনা সংগঠক হিসেবে কাজ করেছি। বাহ, সেই স্কুলে খেলার মাঠের সংগঠন, ওরা খেলছে, আমি এটা বসে ম্যানেজ করেছি। নেতৃত্ব দিয়েছেন, কলেজে এসে নেতৃত্ব দিয়েছি, স্কাউটিং করেছেন, স্কাউটিং করেছি, রিলিফ তুলতে গিয়েছি আমি করেছি, সব জায়গায় নেতৃত্বটা আমি দিয়েছি। এটা বলতে ভালো শোনায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমি যে কারণে ব্যবস্থা পড়েছি, টু ম্যানেজ দ্য পিপল, টু ম্যানেজ দ্য বিজনেস। তো ব্যবসা খুব একটা ভালো করতে পারি না, কারণ ওই যে ব্যবসা করতে আমার কনস্ট্রাকশন সাপ্লাই ছিল, ওখানে যে ঘুষ লেনদেনের ব্যাপারটা ছিল, এটা আমার খুব একটা মানে হাতে উঠেনি, যে কারণে অনেকটা ফ্লপ করে গেছি। পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে চলে গেলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে জয়েন করলাম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে চলে গেলাম তৎকালীন এমপি মুস্তাফিজুর রহমান, সন্দীপের এমপি মুস্তাফিজুর রহমান বিসিআইতে। একসময় বিসিআই এবং এনসিবিএল ভেঙে গেল, বিসিসিআই এর মতো, এরা বন্ধ হয়ে যাওয়ার পর সরকার আবার করলো বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। ওখানে আবার ওই মাঝখানে আমি প্রায় 5-7 বছর 8 বছর বন্ধ ছিল, তখন আমি এভিয়ারি করেছি। প্রচুর পাখি আমি আমার ইয়েতে ছিল, এই বন্য মোরগের ব্রিডিংটা করেছি, সরাইল মোরগের ব্রিডিং করেছি। কিভাবে করেছেন একটু বিস্তারিত শুনি আমরা। বলছি, মৌমাছি, আমি চট্টগ্রামের চিটাগাং বি সোসাইটির ফাউন্ডার সেক্রেটারি, ডক্টর কমল বানু ছিলেন ওটার প্রেসিডেন্ট। চট্টগ্রাম শহরে শতাধিক ট্রেনিং প্রোগ্রাম করেছি, ট্রেনার ছিলাম আমি। মৌমাছি পালন এবং রক্ষণাবেক্ষণ সবই আমি করেছি। আমার নিজেরই ছিল 8-10টা মৌচাক। শহরে যদিও কষ্টকর ছিল, কিন্তু আমাদের লোকজন মৌমাছিকে ভীষণ ভয় পায়, রক্ষণাবেক্ষণ না করার কারণে এটা ফ্লপ করে যায়, কারণ ওরা ভয় পায়। ভয় পেলে তো হবে না, মধু খেতে চায় কিন্তু রক্ষণাবেক্ষণ করে না। আমাকে গিয়ে আমি এই রক্ষণাবেক্ষণ সীতাকুণ্ড, মেরেশ্বরাই, সাতকানিয়া, বাঁশখালী এই সমস্ত এলাকায় যেতে হতো, এটা আমার পক্ষে সম্ভব হতো না, কারণ আমার তো একটা কাজ না, আমার অনেক কাজ। তো এক পর্যায়ে আমি ব্যাংকে চলে গেলাম, ব্যাংকে বন্ধ হয়ে গেল, তখন আমি একটা সংগঠন করলাম, প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার, পিডিসি। আচ্ছা, পিডিসি হচ্ছে পেশাদারিত্বকে আরো কনফার্ম করার জন্য, আরো সুশিক্ষিত করার জন্য আমি এই সংগঠনটা করি। চট্টগ্রামে আপনার বি কিপিং, পোল্ট্রি, তারপরে হ্যাচারি, এই সমস্তগুলো উপর বিভিন্ন এক্সপার্ট এনে আমি ট্রেনিং প্রোগ্রামগুলো কন্ডাক্ট করতাম। মানে এক প্রকার এগ্রিকালচার নিয়ে আপনি কাজ শুরু করলাম। এবং ওই যে বলছিলাম, আমার ওখানে বিভিন্ন ইয়ে ছিল, আমার 10 থেকে 12টা অ্যাকুয়ারিয়াম ছিল। অ্যাকুয়ারিয়ামের বাচ্চা ফিশ ব্রিডিং গুলো হতো, বিভিন্ন রঙিন মাছগুলো, ওটা আমি ব্রিড করতাম। স্যার, একটু জানতে চাচ্ছি, আপনার পড়াশোনা ছিল ম্যানেজমেন্টে, কিন্তু স্যার এই যে এগ্রিকালচারের যে ব্রিডিং, এটা খুবই একটা সায়েন্টিফিক বিষয়, এই জিনিসগুলো আপনি কোথা থেকে জ্ঞান আরোহণ করেছেন? আসলে আমার স্বপ্ন ছিল আমি কৃষক হব,
আচ্ছা আচ্ছা আমরা যখন ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পড়ে মাস্টার্সে, তখন দেখা গেল জিমি কাটারের বাদামের খামার ছিল, খামার ছিল। জি জিমি কাটার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। হ্যাঁ ওই থেকে আমারও স্বপ্ন হয়ে গেল আমি খামার দেবো, কিন্তু পরিবার, আমি কৃষক হই, আমি চাষি হই, এটা ওনারা পছন্দ করেননি। আচ্ছা যে কারণে আমি এদিকে যত এগোতে চাই ওনারা টেনে টেনে নিয়ে আসছে এদিকে। পারিবারিক বাঁধনটা খুব কঠিন ছিল, আমার বাবা খুব কঠোর মানুষ ছিলেন। আচ্ছা তার মধ্যেও আমি সব স্বাধীনতা ভোগ করেছি, কারণ আমার লেখাপড়াটা ছিল, কখনো আমি ফাঁকি দিইনি লেখাপড়ায়। একদম তাই। যে কারণে আমাকে উনি ওই শিকল দিয়ে বেঁধে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, আসলে মানুষ যেটা করতে চায় না স্যার, সেটাকে আসলে শিকল দিয়ে বেঁধেও কিছু করা যায় না আসলে। এবং তার দিন মনটা শেষে সেই সেটা দিকেই অর্জন যাবে করাও যায়। এবং সেই কাজগুলো সে করবে। যেমন দেখো জেরিন, আমাদের আজকের অতিথি গাছ লাগিয়েছে লুকিয়ে লুকিয়ে, কাউকে জানতেও দেয়নি, কারণ এটা তার ভালো লাগার ভালো একটা লাগার জায়গা। জায়গা ছিল। আমরা সেই গল্পটা একটু শুনি স্যার। চট্টগ্রাম শহরের চট্টগ্রাম কলেজ, বিশেষ করে হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং কাপ্তাই নুরুল হুদা কাদেরি কলেজ, জি। স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলী কাপ্তাই কর্ণফুলী কলেজ সহ বিভিন্ন কলেজে এবং কবরস্থানে বিভিন্ন এলাকায় ডিসি হিলে দুর্লভ গাছগুলো সংগ্রহ করে করে আমি যখন যেখানেই যাই সেখানে আমি দুর্লভ গাছগুলো সংগ্রহ চেষ্টা করতাম। আচ্ছা এই গাছগুলো আমার, বিশেষ করে সিলেটে থাকাকালীন সময়ে একজন নার্সারির মালিক ছিল, সে নেপাল থেকে গাছ নিয়ে আসতো। ওর কাছ থেকে আমি বিভিন্ন গাছগুলো সংগ্রহ করে আমাদের চট্টগ্রাম শহরে আমি লাগানোর চেষ্টা করি। বাহ, স্যার এটা ফান্ডিংটা কিভাবে হতো, নাকি সম্পূর্ণ আপনার নিজ উদ্যোগে? পকেটের ফান্ড। আচ্ছা, আপনার নিজ উদ্যোগে আপনি এতগুলো গাছ লাগিয়েছেন। এটা আপনার শখ ছিল, আমরা বলতে ভীষণ পারি হবি মতো। নিজ উদ্যোগে, মানে এটা অনেক বড় একটা কন্ট্রিবিউট টু সোসাইটি। একদম একদম। যে কারণে 2022 সালে দ্বিজেন শর্মা প্রতিষ্ঠিত তরুপল্লব, জি সিটি ব্যাংক এবং তরুপল্লবের একটা বৃক্ষ শাখা সম্মাননা আমাকে দিয়েছিল 2022 সালে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাকে স্বীকৃতি দেওয়া, কিন্তু আমি তো স্বীকৃতির জন্য কাজ করিনি। দ্বিজেন শর্মার সঙ্গে আমার কয়েকবার বৈঠক হয়েছে। ওনার শ্যামলের নিসর্গ বইতে কোন কোন গাছগুলি লাগানো দেননি, যেমন জাকারান্ডা বলে একটা গাছ বাংলাদেশে এনেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি আফ্রিকায় গিয়ে নিয়ে এসেছিলেন। আচ্ছা, এই গাছটা চট্টগ্রামে তখন মেয়র ছিল বিএনপির মেয়র নাম মীর নাসির। আচ্ছা আচ্ছা, উনি চট্টগ্রাম শহরের বিভিন্ন শহরে বিভিন্ন রোডের এই গাছগুলো লাগিয়েছিলেন, প্রায় 19 থেকে 20টা। আচ্ছা, পরবর্তী সময় যেহেতু এটা বিএনপি এনেছে, এই গাছগুলার সব কাটা কাটা হয়ে গেছে, এখন বোধহয় 3-4টা আছে। আচ্ছা। চট্টগ্রাম শহরের বিভিন্ন রোডে যে গাছগুলো থাকে এটার উপর আমার স্টাডি আছে। আচ্ছা, এই কিছুদিন আগে ছাতিম, হেমন্তের ছাতিম ফুল উঠেছে, আমি একটা আপগ্রেড দিলাম, চট্টগ্রামবাসী জানুক যে ছাতিম ফুল আসছে, গন্ধে মৌ মৌ করছে, কিন্তু এখনো কুয়াশা পড়েনি। আচ্ছা। চট্টগ্রাম শহরের কোন কোন এলাকায় কোথায় কোথায় ছাতিম গাছ আছে তার একটা লিস্ট দিয়ে দিলাম পত্রিকায়, পূর্বদেশ পত্রিকায়। লেখাটা হলো ছাতিমের গন্ধে মৌ মৌ করছে। আচ্ছা, তো এই যে জানে না কোথায় কি গাছ আছে, চেনেও না, এই যে গাছগুলো চেনে না, আমি ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাই গাছ চেনানোর জন্য, পাখি দেখার জন্য, যেটা আসলে অনেক বেশি দরকারি। স্যার রুদ্রপলাশ নামের একটা গাছ আপনি লাগিয়েছেন। রুদ্রপলাশ হচ্ছে আফ্রিকান টিউলিপ। আচ্ছা, এটার রবীন্দ্রনাথ বাংলা নাম দিয়েছেন রুদ্রপলাশ। আচ্ছা। চট্টগ্রাম কলেজে রুদ্রপলাশ গাছ নিয়ে একটা গল্প আছে, গল্পটা অনন্য, এটা আপনার মুখ থেকে শুনতে চাই। এটা হচ্ছে খাস্তগির স্কুলে, খাস্তগির বালিকা বিদ্যালয়ে একটা গাছ ছিল বেশ বড়। ওই গাছটা ঝড়ে ভেঙে পড়ে, ওরা গাছটা কেটে ওদের এক পাশে ফেলে রাখে। আমি রুদ্রপলাশ, আমি সিলেটে যখন কর্মরত ছিলাম, আপনার মীরাবাজারের ওদিকে একটা বাড়িতে 2টা গাছ দেখেছি এবং ফুল আসছে। আচ্ছা, এখানে এসে আমার তো বিভিন্ন জায়গায় গাছ খোঁজার জন্য যাই, তো মালি বলল, স্যার এই গাছটা আমাদের এখানে একটা গাছ ছিল, এটা পড়ে গেছে। তখন আমি এটা সন্ধান লেগে গেলাম, এই গাছটা কে আনলো। তো এক শিক্ষিকা, তিনি সিলেট থেকে এই গাছটা এনে ওখানে লাগিয়েছিলেন শহীদ মিনারের পেছনে, বেশ বড় সড়ো হয়েছিল।
ওটা ঝড়ে ভেঙে পড়েছে। আচ্ছা, তখন আমাকে মালি বলল, স্যার এটা নিয়ে আপনি লাগাতে পারেন। আমি ওখান থেকে 10-12টা গাছ চারা তুলে নিলাম। মানে ওইটা হচ্ছে এমন গাছ যেটা লাগালেই ওই শিকড় বেরিয়ে যায়। তো নিয়ে আমি আমার ওখানে লাগালাম। ওখান থেকে 2টা গাছ বালিকা বিদ্যালয়ে দিলাম। মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ পাশাপাশি, ওখানে দিলাম 3টে গাছ। চট্টগ্রাম কলেজে 1টা গাছ দিলাম। আর কাদেরি কাপ্তাই নুরুল কাদেরি স্কুলে দিলাম 5টা গাছ। কর্ণফুলী কলেজে 1টা গাছ। তো চট্টগ্রাম কলেজের গাছটা আমি যেখানে লাগাচ্ছি ওখানে ওরা দেয়নি। আচ্ছা, ওরা নিজেরাই লাগাবে। তো লাগিয়েছে, যাক এমন জায়গায় লাগিয়েছে চট্টগ্রামের যে প্রবেশের মুখেই ওই গাছটা লাগানো আছে। এবং যেহেতু বিভিন্ন কলেজে আমার যাওয়া আসে, বোটানি ডিপার্টমেন্ট আমার যাওয়া আসা আছে, তো একদিন বোটানি ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর নাজমা বেগম ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে চট্টগ্রাম কলেজের এই রুদ্রপলাশ ফুটেছে। আমি তাৎক্ষণিকভাবে গিয়ে ওটা ছবি দিলাম এবং ওটার সম্পর্কে একটা লেখা আমি পত্রিকা দিলাম, এই রুদ্রপলাশটা ফুটেছে। তো ওই রুদ্রপলাশটা এখনো আছে এবং ও ফুল দিচ্ছে। এই যে ফুল দেখে যে প্রশান্তি, আমি ওই রাস্তা দিয়ে ক্রস করার সময় রিক্সা হোক বা সিএনজিতে হোক আমি হাঁ করে তাকিয়ে থাকি। সম্প্রতি একটা গাছ দিলাম। আমার বোন চট্টগ্রাম মহিলা মুসলিম হাই স্কুলের প্রথম মহিলা প্রধান শিক্ষক, ও রিটায়ারমেন্ট করার সময় এসছে। আমি বললাম, তোমার স্কুলে তো আমি গাছ দিতে পারিনি, আমার এই গাছটা লাগিয়ে দাও। এখনো লাগিয়ে দিয়েছিল উনি এবং সে রিটায়ারমেন্ট চলে গেল, গাছটা এখনো ফুল আসেনি। দুর্ভাগ্য, ওখানে কোনো এক শিক্ষক গাছটা বড় হলে কেটে দেয়। যে কারণে এই যে আমাদের স্কুল কলেজের শিক্ষক যারা শিক্ষক আছেন কৃষি বিভাগের, ওরা জানে না কোন গাছের কি, ওই যেটা কেটেছে ওটা লাগিয়ে দিলে আবার চারা উঠতো। এখনো আমার ছাদে 4-5টা গাছ আছে। আমি একটা থেকে কেটে কেটে মানুষকে দেই। আমি লোক খুঁজি, ভাই আপনি গাছটা। তারপরে ওই যে একটা কিছুদিন আগে একটা ইয়ে দিয়েছিলাম বিমান বাহিনী স্কুল এন্ড কলেজে, ওদের একটা কাজ দিয়েছিলাম। প্রফেসর জাওয়াদ গাছটা নিয়ে গেছিলেন, উনি একটা ছবি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই রুদ্রপলাশটা কিন্তু বাইরে প্রচুর। এটা আমাদের দেশেও আপনি সেটা নতুন ভাবে পরিচয় করে দিয়েছেন, যেটা সাক্ষী আসলে রয়েছে। স্যার যতবার রুদ্র পলাশের কথা বলছিলেন আমার চোখের সামনে মনে হচ্ছিল ততবার আমি দেখছি এবং গন্ধ পাচ্ছি। এবার একটু আপনার অনুভূতির কথা শুনতে চাইবো, যে বৃক্ষের গায়ে পেরেকের আঘাত দেখে আমি কষ্ট পাই, এই যে কষ্টটা, এটা তো গভীরতা অবশ্যই অনেক, এবং এই কষ্ট নিরসনে আপনার কি ধরনের অ্যাক্টিভিটি ছিল সেটা শুনতে চাই। তার আগে আমি একটা রুদ্রপলাশ সঙ্গে একটু বলে নিই। জি জি। সম্প্রতি একটা রুদ্রপলাশ তো লাল হয়। আমাদের এক বন্ধু, সিনিয়র বন্ধু, খুলনায় থাকেন, খুলনায় হারিস পার্কে একটা হলুদ বর্ণের রুদ্রপলাশ পেয়েছে। এই চারা এখনো সংগ্রহ করতে পারেনি, ওটা যারা সংগ্রহ আছে রুদ্রপলাশ 2টা ভ্যারাইটি পাওয়া গেল বাংলাদেশে। হ্যাঁ, আপনি যেটা বলছেন বৃক্ষের গায়ে পেরেক মারাটা, এইটা তো আমরা হোমিওপ্যাথি ওষুধ থেকে যে কোনো রকমের এই কবিরাজি ওষুধ সমস্ত বিজ্ঞাপনগুলো গাছের গায়ে পেরেক মেরে দেই। এবং সবচেয়ে সিলেট থাকাকালীন সময় দেখেছি আরক থেকে যে সুগন্ধি হয়, গাছগুলো কেটে ওরা পেরেক মেরে এটা করে। ওটা একটা ব্যবসায়িক দিক থেকে করে, ওইভাবে ওরা রোপণ করে, ওটা ওদের ব্যবসায়িকভাবে ওরা প্রকৃতি কোনো এফেক্ট করে না। কিন্তু প্রকৃতির যে গাছে পেরেক মারা হয় এবং কেটে দেওয়া হয়, এবং সবচেয়ে বড় মর্মান্তিক হচ্ছে এই বর্ষার আগে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গাছের মাথাগুলো কেটে দেয়, হ্যাঁ, কেবলের যে এবং নির্বিচারে কেটে দেয়। আমার বাসার সামনে একটা জাকারান্ডা গাছ আছে, যেটা আমি আগে বলছিলাম। জাকারান্ডা গাছটার ফুল আমি দেখতে পাই না, যখনই ফুল আসবে করছে তখনই কেটে ছেটে দেয়। এই যে গাছগুলো কাটা এবং পেরেক মারা, এর জন্য আমি তো একা মানুষ শ্রম দিয়ে উঠতে পারি না। আর আজকাল তরুণ প্রজন্ম এই দিকে নেই, সবাই এখন পয়সার ধান্দায়
সবাই যে কারণে স্বেচ্ছাসেবী লোক পাওয়া খুব কঠিন। তো আমি এই ব্যাপারে পত্রপত্রিকায় কলাম লিখি এবং যেখানে সম্ভব হয় ওই পেরেকগুলো বিজ্ঞাপনগুলো তুলে ফেলার চেষ্টা করি এবং করে যাচ্ছি, নিরলসভাবে করে যাচ্ছি। এটা যতদিন শরীরের সামর্থ্য থাকে, বেঁচে থাকি, করে যাব। আমরাও আসলে সেটাই সবসময় প্রত্যাশা করি। একটা কথা যেমন আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, এবং আপনি একলা ভাবেই আসলে বৃক্ষের প্রতি মায়া দেখিয়ে যাচ্ছেন, এবং সেটা আপনার পত্রিকা পর্যন্ত স্যার সীমাবদ্ধ থাকেনি, আপনি নিজেও সম্পাদনা করেছেন। যদি আমরা একটু দেখি স্যার আপনার নিজের প্রথম থেকে এটা দেখি। জি, এটা হচ্ছে দেখাতে পারেন, এই যে অধ্যক্ষ প্রিন্সিপাল ডাক্তার জাকির হোসেন চৌধুরী, উনি বাংলাদেশে চট্টগ্রামে 1932 সালে একটা হোমিওপ্যাথিক কলেজ স্টাবলিশ করেছিলেন। আচ্ছা, আরেকটি বই দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি একজন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ওনার বায়োগ্রাফি আমি করেছি। এই হুদা সাহেব হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক। উনি আমাকে বলতেন বন্ধু। প্রফেসর কে এম নুরুল হুদা। প্রফেসর কে এম নুরুল হুদা আমার এই ইয়ের সঙ্গে একমাত্র ব্যক্তি যাকে পেলাম বিনা ইয়েতে আমাকে কোথায় ফুল ফুটেছে, কোথায় কি গাছ, হয় টেলিফোনে আমার সঙ্গে কয়েক ঘন্টা কথা হতো, অথবা আমাকে ধরে নিয়ে চলো এই গাছটা কি দেখা যাক। তার মানে উনিও একজন প্রকৃতি প্রেমী। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে যে আন্দোলনগুলো করেছিল, ওই পাহাড় কাটা ট্রাকে ওনাকে ডলে দিয়ে উনি দুনিয়াতে চলে গেলেন। খুবই দুঃখজনক। আজকে প্রায় 23-24 বছর হয়ে গেল এই ভদ্রলোক মারা গেছেন। দুঃখজনক। আমরা আসলে এটা হচ্ছে আপনি পত্রপত্রিকায় বইয়ে কর্ণফুলী বিষয়ে লেখা পাবেন, খুব সামান্য 1 পৃষ্ঠা কি 1.5 পৃষ্ঠা। কর্ণফুলী নিয়ে এত বড় একটা বড় নদী, যেটা বাংলাদেশে এত অবদান রেখে আছে, এই বইটা নিয়ে কোনো পাওয়া যায়নি। তা আমার যেহেতু কর্ণফুলী আমার হৃদয়ের শৈশব থেকে গড়ে উঠেছে, আমি কর্ণফুলীতে পাথরে পাথরে মাছ ধরে ধরে বড় হয়েছি, জাল মেরে বড় হয়েছি। এই কর্ণফুলীর A to Z আমি এই প্রথম খণ্ডে দিলাম, আরেকটা খণ্ড প্রিন্টিং এর জন্য আছে। আপনি কর্ণফুলী নিয়ে 2টা বই লিখেছেন? 2টা বই। এই কর্ণফুলীটা হচ্ছে মানে এন্টায়ার একটা কর্ণফুলী। এখানে আপনি পুরো কর্ণফুলীটা পেয়ে যাবেন। বাংলা সাহিত্যে বলা যায় কর্ণফুলীর বিষয়ে 1 থেকে 1.5 পৃষ্ঠার বেশি নাই। এই যে কেউ যদি কর্ণফুলী নিয়ে অবশ্যই গবেষণা করতে চায়, তার এই বইটা প্রয়োজন হবে। ভীষণ। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডির জন্য অনেক সময় পড়াশোনা করা হয়, তার জন্য খুবই জরুরি। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিয়েছি এটা। স্যার, আপনার সম্পাদিত এই বইগুলোর মধ্যে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি সংখ্যার নামও দিয়েছেন, বিভিন্ন প্রকৃতি সংখ্যা বা কাক সংখ্যা। মাসুদ, তুমি এই বইটা দেখো, সম্পূর্ণ স্যার এটা মনে হয় সম্পূর্ণ কাকের উপর লেখা হয়েছে। এটাকে আপনি এনসাইক্লোপিডিয়া অফ ক্রো বলতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি একটু আপনি দেখেন, এই যে পেইন্টিংটা দেখছেন, জি, এটা জয়নুল আবেদিন এঁকেছিলেন 1949-এ। আচ্ছা। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, তখন চট্টগ্রামে বার্মা স্ট্যান্ড ওরা একটা ক্যালেন্ডার করেছিল। আচ্ছা। এই ক্যালেন্ডারটা আমার এত মনোপ্রিয় পছন্দ হয়েছিল, আমি 2টো ক্যালেন্ডার রেখে দিয়েছিলাম আমার বাসায়। কিন্তু আমি তো ঘুরে বেড়ানোর লোক, ঈদের ছোট বেটে ঈদের গুলো গিয়ে ক্যালেন্ডারগুলো কেটে দিয়েছি। যখন আমার সময় হলো কাক সংখ্যা করার সময়, তখন এটা পেলাম না। তখন আমি চট্টগ্রামের বিভিন্ন আর্কাইভে, বিভিন্ন পত্রপত্রিকায় গিয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলাম এই কাক সংখ্যার ক্যালেন্ডারটা কোথায় আছে। এবং চট্টগ্রামের প্রফেসর একজন প্রফেসর আছেন জয়নুল বিশেষজ্ঞ, নামটা এই মুহূর্তে মনে আসছে না, আবুল মনসুর, এখানে আসতে, ওনার কাছে গেলাম, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে গেলাম যে এই কাক, এই পেইন্টিংটা জয়নুলের, কিন্তু কোথায় গেল, এটা পাওয়া যাচ্ছে না কেন, এটা রেপ্লিকাও পাচ্ছি না। উনি জবাব দিতে পারেননি। পরে আমি পত্রপত্রিকায় লেখা আরম্ভ করলাম, এই ধরনের ক্যালেন্ডার ছিল, জয়নুলের পেইন্টিং ছিল, আমি নিজে সাক্ষী, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল না। শেষে ঢাকা থেকে একজন ফাইন আর্টসের এক ছাত্র আমাকে বললো অমুক জায়গায় আছে, আপনি এটা
মূল কপিটা ওই জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, দারুণ। কোথায় পেলেন স্যার পরে? এইটা আমাদের খুলশিতে একজন ডাক্তার আছেন, ওনার বাড়িতে আছে। ওনার বাবা বার্মা স্টারে চাকরি করতেন, সিএমও ছিলেন। আচ্ছা আচ্ছা, সিএমও সাহেব রিটায়ারমেন্টের সময় ওদের জিএম পেন্টিংটা ওনাকে গিফট করেছে। এটা ওনার বাড়িতে আছে। স্যার, পরিবেশ এবং প্রকৃতি আপনি শুধু ভালোই বাসেননি, ধারণ করেছেন আমি বলবো। কিন্তু যখন সম্পাদিত বইগুলো বের হয়, পাঠকদের প্রতিক্রিয়া কেমন থাকে? এখন তো পাঠক নেই বললেই চলে। এখন যারা পাঠ করেন, জি, কেউ মনের আনন্দে পাঠ করেন, আর অনেক গবেষকরা পাঠ করেন, যারা গবেষণার দৃষ্টিভঙ্গি করেন। এটা বেশ হচ্ছে, মানে এই বইগুলোর যথেষ্ট স্যার আপনার বইগুলো আসলে গবেষণা ধর্মী, এটা গবেষণার কাজে লাগবে যারা গবেষক হিসেবে কাজ করবে। আমি ওই যেটা বলতে চাচ্ছিলাম, এইটা আবিষ্কার করতে গিয়ে যখন আমি এটা লেখালেখি আরম্ভ করলাম, তখন কানাডা থেকে ডক্টর কমর বানু উনি লিখলেন যে এটা আমার মামার বাসায় আমি দেখেছি। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম জয়নুলাবদিন 2টা বই করেছেন, এই পেন্টিং 2টা করেছেন। আচ্ছা, একটা হচ্ছেন জয়নুলাবদিনের কলিগস আর্টিস্ট শফিকুদ্দিনের মেয়ের বিয়েতে উনি একটা গিফট করেছেন, আর একটা ওদেরকে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামেরটা ওরা মেরে দিয়েছে স্বাধীনতার পর, আর ওইটা ওখানে। পরে লন্ডন থেকে ওর মেয়ে বললো যে আমাদের নয়া পল্টনের বাসায় এই ছবিটা ছিল। পরবর্তীতে সেটা সেখান থেকেই খুঁজে পেলেন। ওইটা ওরা আর বলতে পারে না, ওরা বাবা মা মারা গেছেন, কিন্তু এইটা আমি হদিশ করেছি। কিন্তু ওই ভদ্রলোককে আমি অনুরোধ করেছিলাম জাতীয় জাদুঘরে দেওয়ার জন্য, কিন্তু আসলে অনেক সময় হয় না। কিন্তু মাসুক, আমরা যতদূর জানি স্যার আপনার একটা কাব্যগ্রন্থ রয়েছে, এবং সেটা নামটা ভীষণ সুন্দর। নামের পিছনের কোনো কারণ রয়েছে কি? অবশ্যই আছে। ওটা হচ্ছে বেড়াতে গিয়েছি মৃত মানুষের বাড়িতে। আচ্ছা, পাথরঘাটা এলাকায় ক্যাথলিক খ্রিস্টানদের একটা চার্চ আছে। ওখানে ওই চার্চের একটা গ্রেভিয়ার্ড আছে, গ্রেভিয়ার্ডে একটা রুদ্রপলাশ আছে। ওখানে ঢোকা যায় না, দূর থেকে শুধু দেখতাম রুদ্রপলাশটা। তখন রুদ্রপলাশ চিনি না আমি। যখন এটা ট্রেস করলাম, আমার এক সঙ্গীকে নিয়ে আমি ওইখানে বেড়াতে গিয়েছি, ওই রুদ্রপলাশটা দেখতে গিয়েছি, ফুল দেখতে গিয়েছি। তো ওই যে কবরস্থানে যাওয়াটা, ওটার উপর ভিত্তি করে আমার কয়েকটা কবিতা হয়ে গেছে। ওই কবিতায় বেড়াতে গেছিলাম মৃত মানুষদের বাড়িতে, আমি গ্রেভিয়ার্ডে গেছিলাম। জেরিন, আমাদের আজকের অতিথির কর্মময় জীবন এত বিস্তৃত, আমার মনে হচ্ছে যে আরো অনেক সময় নিয়ে যদি গল্প করতে পারতাম, অনেক জানতে পারতাম তাকে, আরো বেশি ভালো হতো। আমার একটু কথা বলার ছিল। জি নিশ্চয়ই। সম্প্রতি আমি কাজ করছি প্রবীণ নাগরিক ফোরাম নিয়ে। জি, বুড়োদের সঙ্গে এখন কথা বলার লোক নেই। আর সবচেয়ে বড় হচ্ছে অধিকাংশ শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা দেশের বাইরে, বাবা মা একা, প্যারেন্টস গুলো একা। তো আমি চট্টগ্রামে এই মাসে 1 তারিখ একটা প্যারেন্টস লাউঞ্জ এস্টাবলিশ করেছি, যেখানে সকালে এবং দুপুরে লোকজন আসবে। 4টা রুম আছে, ওখানে ওরা ইনডোর খেলাধুলা করবে। বইপত্র পর একটা লাইব্রেরি করেছি, পত্রিকা রেখেছি, ওয়াইফাই দিয়েছি, টিভি দিয়েছি। এবং চট্টগ্রামের বাইরে থেকে যারা প্রবীণরা চট্টগ্রামে বেড়াতে যাবে, ওখানে ডাবল বেডের একটা এসি রুম আমরা রেখেছি, ওখানে ওনারা অবস্থান করতে পারবেন। মানে প্রবীণরা ওখানে আয়েসে আরামে ওখানে আড্ডা মারতে পারবেন, চা খেতে পারবেন, সব ফ্রি, ঘুমাতে পারবেন। শুধু ওই অতিথি যদি কেউ থাকে তাহলে আমাদের কিছু কিছু দিতে হবে, কারণ আমাদের তো এক্সপেন্ডিচার আছে। স্যার এই যে এটা তো অনেক খরচেরও একটা ব্যাপার, স্যার ফান্ডিংটা কিভাবে করছেন? ফান্ডিংটা আপাতত নিজের ঘাড়েই আছে, তবে বন্ধুদের কাছে অ্যাপিল করেছি, আমরা যদি 50 জন লোকে 50,000 1,000 করে দেই, 50,000 টাকা হয়ে যাবে। তো 50,000 টাকা হয়ে গেলে আমার মান্থলি এক্সপেন্ডিচার 60,000, আমরা 200 টাকা করে চাঁদা নেই। এইভাবে টেনে টেনে হয়তো হয়ে যাবে। কোনো দানশীল ব্যক্তি বা কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রবীণদের জন্য কিছু করতে চায়, যেমন এটা আমরা এস্টাবলিশ করেছি, কেউ দিয়েছে ফ্যান, 4টা ফ্যান দিয়েছে ডক্টর অজিত কুমার চৌধুরী। তারপর ড্রাইডোকে এমডি ছিলেন এনামুল বাকি, উনি দিয়েছেন খাট টাট কেনার জন্য টাকা।
আমরাও আসলে চাই যে সমাজের আসলে দানশীল মানুষরা এগিয়ে আসুক এবং আপনাদের পাশে থাকুক এই ভীষণ ধরনের দারুণ মহতি উদ্যোগ, উদ্যোগে। স্যার খুব সুন্দর একটা উদ্যোগ। বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এখানে এখন ডেইলি ধরেন 2 বেলায় 8 জন 10 জন লোক এখানে একদম একদম স্যার, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন। আমার দর্শকদের জন্য মাছরাঙ্গার দর্শকদের জন্য আমারও শুভকামনা রইল এবং সবাইকে বলবো প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি ধ্বংস হয়ে গেলে আমরা কেউ বাঁচতে পারবো না। একদমই স্যার, এবং অসংখ্য প্রবীণদেরকেও ভালোবাসেন, অবশ্যই। কারণ খনার একটা বচন আছে, ধান খেতে এবং ধান ক্ষেত এবং পুঁতে যত্ন না নিলে নিয়ে যায় জমদূতে। নিঃসন্দেহে স্যার, অসংখ্য ধন্যবাদ।